খুব বড় বাজেটের সিনেমা নির্মাণ করা সম্ভব কিনা? তার চাইতে বেশি বাজেট দিয়ে শুধু ইউটিউবে বানানো হচ্ছে। ইউটিউবের সাথে কম্পারেটিভলি একটু সহজ। ওইটাতে আবার ফেসবুকে রাখবো, অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্সের মতো বেশ কিছু জায়গাতেও কিন্তু আমাদের কন্টেন্ট এখন আছে। টিকটকের হাত ধরে বলা যেতে পারে ফেসবুকের রিলস এবং ইউটিউবের সব কন্টেন্টই তো মাথায় থাকে না, সেখানে বিজ্ঞাপন থাকার তো প্রশ্নই ওঠে। টিভি সেটে বসে টেলিভিশন দেখার কিন্তু টেলিভিশন না হয় ভিডিও প্রোডাকশন করলো, রেডিওগুলো কি করবে? প্রচণ্ড চ্যালেঞ্জিং, আবার একই সাথে এটা একটা আশার ব্যাপারও আছে। আমি এই কাজটা করব এবং আমাকে এটা কমার্শিয়ালি ভায়াবল হতে হবে। টেলিভিশনই আসলে কিন্তু বেশি করছে। আমার বোনের নামও চম্পা, সাত ভাই চম্পা হিসেবে আমরা আসলে বলি। আজকে আমি এমন একজনের সঙ্গে আমার এই অনুষ্ঠানটা করছি যাকে মিডিয়া অঙ্গনের প্রায় সব মানুষই চেনেন। সাধারণ মানুষের কাছে খুব অতি পরিচিত মুখ না হলেও আমাদের মিডিয়া অঙ্গনের তিনি খুবই পরিচিত একজন মুখ। তিনি অজয় কুণ্ডু, বাংলাদেশের মার্কেটিং মিডিয়াতে তিনি অন্যতম একটি নাম, এবং তিনি মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার। এছাড়াও বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি টেলিভিশন মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। অজয়দা, আমি খুবই সম্মানিত বোধ করছি আপনার সামনে বসতে পেরে। আমিও আসলে আপনার সামনে বসছি, আমি সবসময় পিছনে কাজ করি, তা আপনার সামনে বসে কথা বলছি, এটা ভাবতে অবাক লাগছে। খুব ভালো লাগছে, এবং আমার মনে হয় যে আজকের যে আড্ডাটা হবে সেটা আমার মনে হয় যে গণমাধ্যম কর্মী যারা আছেন, বিশেষ করে বিপণনে যারা কাজ করেন, তাদের জন্য এটা খুব মাস্ট ওয়াচ একটা অনুষ্ঠান। তো আমি সেই জায়গায় যাওয়ার আগে একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই। আপনার শৈশব বা শৈশবের কি মনে পড়ছে ধারাবাহিকভাবে যদি আমরা শুনি বা শুরু করি। আমার শৈশব বলতে গেলে আমি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে আমার বড় হওয়া, বা ওখানে আমার জন্ম, এবং আমার পড়াশোনার পুরোটা সময়ই আসলে শাহজাদপুরেই বড় হওয়া, এবং সেই জায়গা থেকেই শাহজাদপুর থেকেই ঢাকাতে আসা, এবং এখানে ঢাকাতে আসা হলো এটা কোন বয়সে? সেটা আসলে বয়সের কথা যদি বলা হয় বা কোন সময় পড়ছিলেন, সেটা 1994-এ আমি আসলে ঢাকাতে আসি আর কি। আপনি কিসে পড়ছিলেন ওই সময়? আমি তখন আমাদের ওইখানে হচ্ছে কলেজ থেকে আপনার হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে বিএসএস, একটা সোশ্যাল সায়েন্সের উপরে করা। বিএসএস কমপ্লিট করে, কমপ্লিট বলতে বিএসএস পরীক্ষা দিয়ে ইভেন রেজাল্টের আগে আমি আসলে, তার মানে জীবন এবং জীবিকার জন্য ঢাকা শহরে আসা। অলমোস্ট। ওকে, ফাইন। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সো আমি একটু পরিবারের কথা যদি জানতে চাই, বাবা কি করতেন, কয় ভাই বোন ছিলেন, পারিবারিক কাঠামোটা কেমন ছিল? আমরা একটা যৌথ পরিবারের মানুষ। আমার বাবা মা, আমরা 7 ভাই 1 বোন। 7 ভাই 1 বোন, এবং আমার বোনের নামও চম্পা, 7 ভাই চম্পা হিসেবে আমরা আসলে পড়ি। সিনেমা দেখেছিল নাকি আপনার আব্বু আম্মা? সিনেমা আব্বা আম্মা দেখেন নাই বা দেখেছেন হয়তো সেটা জানি না, তবে আমার বাবার আরেকটা পরিচয় ছিল আর কি। সেটা আসলে আমি কখনোই ওইভাবে বলা হয়নি। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আমি তো আসলে মিডিয়াতে কাজ করি বা এই যে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি, আসলে আমার বিহাইন্ডে কোথাও এরকম কিছু ছিল কিনা। একটা নাম হয়তো বা আমি জানি না অনেকেই চিনবে কিনা বা জানবে কিনা। একসময় যাত্রার প্রচলন ছিল অনেক বেশি, এবং শাহজাদপুরে আপনার 2টা বিখ্যাত যাত্রার দল ছিল। আচ্ছা, সেই 2টা বিখ্যাত যাত্রার দল, একটা হচ্ছে আপনার বাসন্তী অপেরা, এবং আর একটা হচ্ছে বাণীশ্রী অপেরা। বাণীশ্রীর নামটা শুনেছি বোধহয়। আচ্ছা, বাণীশ্রী অপেরা যদি আপনি শুনে থাকেন, বাণীশ্রী অপেরার সত্ত্বাধিকারী হচ্ছে নিরঞ্জন চন্দ্র কুণ্ডু, যিনি আমার বাবা। ওকে। উনি আসলে দীর্ঘ সময় এই যাত্রার দল পরিচালনা করেছেন। তো আমার কেন জানি মনে হয় যে হয়তো ওই কারণেও কিছুটা আমরা বলতে পারি যে সাংস্কৃতিক বলয়ের মধ্য দিয়ে হয়তো বা বড় হয়েছি। আপনার নিজে কখনো মনে হয়েছিল যে আপনি যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত হবেন? না, আমার কখনোই মনে হয়। আপনি এনজয় করতেন কিনা? আমি এনজয় করতাম, ছোটবেলা হয়তো 1-2টা শো দেখতে যেতাম, যেহেতু ওটা সারা রাত ব্যাপী একটা অনুষ্ঠান হতো আর কি। সো দাদা, আপনি ঢাকা শহরে যখন আসেন তখন আপনি অনার্স কমপ্লিট করেছেন বা সম্মান শেষ করে এসেছেন? না, আমি কিন্তু অনার্স কমপ্লিট করে না, এটা হচ্ছে আপনার ডিগ্রি পরীক্ষা দিয়ে এসেছি। ইভেন আমার রেজাল্টও হয়েছে আমি ঢাকাতে চাকরিতে জয়েন করার পরে আর কি। ওকে। ওই সময়টাতে কি প্রয়োজন ছিল চাকরি করার? হ্যাঁ, ওই সময়টা প্রয়োজন ছিল বলতে আসলে যেহেতু আমরা 7 ভাই 1 বোনের পরিবার, বাবা মা, তখন আসলে খুব যে একটা সচ্ছল পরিবার এটা বলা যাবে না আর কি। এবং ওই জায়গাটা থেকে মনে হচ্ছিল যে বোধহয় কারু একটা জায়গাতে কিছু করা দরকার, কারু হয়তো একটু শাহজাদপুর থেকে বের হওয়া দরকার, সেরকম কিছু জায়গা থেকেই একটা তাগিদ অনুভব করছিল আর কি হয়তো ফ্যামিলি। এবং সেই সুবাদেই আমার
বাবা আর কি আপনার তার এক বন্ধুর মাধ্যমে আর কি আমাকে মানে ঢাকাতে আসার জন্য একটা স্কোপ তৈরি হয় এবং সেখানে আমি আসি। এবং কত সালের দিকে তাদের এটা 1994 সালে। তো সব কিছু মিলাই আর কি মানে শুরুটা আসলে খুবই ছোট আকারেই আসলে শুরুটা হয়। এবং আমি যে প্রসঙ্গে যদি বলি যে আমি যে চাকরিতে জয়েন করি, আমি সরাসরি স্কয়ারেই জয়েন করি, স্কয়ার টয়লেটিস লিমিটেডেই জয়েন করি। বাট স্কয়ার টয়লেটিস লিমিটেডে আমি যখন জয়েন করি, আমি আসলে একদম ধরেন যে এন্ট্রি লেভেল একটা পজিশনে আসলে কাজটা শুরু করি। কিভাবে জয়েন করেছিল? তখন ডেজিগনেশনটা ওইভাবে না বললেও আপনার ধরেন যে অফিস অ্যাসিস্ট্যান্ট বা এরকম একটা ডেজিগনেশন, কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্টটা আসলে অফিসিয়ালি আমি পেয়েছি প্রায় আরো 4 বছর পরে আর কি। ওকে, তার মানে একদম মানে তারও যদি আগে Lower বলি level বা ওই জায়গাটাতেই আর কি একদম এন্ট্রি লেভেল বলে। এবং ওই সময় আসলে মানে আমি জানি না, অনেকেই আবার এটাকে মানে বলতে লজ্জা পায়, বাট আমি লজ্জা পাই না। সেটা হচ্ছে যে আমি এন্ট্রি লেভেল একজন এমপ্লয়ি হিসেবে জয়েন করি, যেটা আসলে স্কয়ারের ওই সময় একটা পলিসি ছিল, সেটা হচ্ছে যে আপনার ডেইলি বেসিস এমপ্লয়। ডেইলি বেসিস এমপ্লয় মিনস হচ্ছে যে আপনার নো ওয়ার্ক নো পে। কাজ করবেন না তো পয়সা নেই, কাজ করব তো পয়সা আছে ওই দিন, কাজ করব না তো পয়সা নেই, শুক্রবারে পয়সা নাই, কোনো বন্ধ দেখলে পয়সা নেই, এরকম একটা সিচুয়েশনে আর কি। আচ্ছা। এবং এটা আপনাকে একটা টাইম পর্যন্ত কন্টিনিউ করতে হতো। তারপরে আপনার এটার পরে আরেকটা রেঞ্জ এখানে আসতো, তখন হচ্ছে আপনার এটাকে প্রবেশন পিরিয়ডে নেওয়া হতো, তারপরে কনফার্মেশন। তো সো আমি সবগুলো স্টেপই আমাকে পার করে আসলাম। ওই গ্রাউন্ড থেকে আপনি এখন স্কয়ারের দি টপ মোস্ট পজিশন বলা চলে এমপ্লয়ি লেভেলের, এবং দুইটা প্রতিষ্ঠানের আপনি খুব গুরুত্বপূর্ণ পদ হোল্ড করেন। আমার তো মনে হয় এই জার্নি বলতে গেলে আপনার 4-5 ঘন্টা লেগে যাওয়ার কথা। সো আমি একটু শর্ট নামে বিস্তারিতই আসলে আপনার কাছ থেকে জানতে চাই, আপনার প্রথম দিনই কি আপনার মোটরটা ঠিক ছিল যে আমি স্কয়ারের এত বড় একটা জায়গাতে যেতে চাই বা এরকম একটা জায়গাতে যেতে চাই, নাকি ওইখানেও আপনি ডেলি? না, আমি আপনাকে তো শুরুতেই যেটা বলেছি, ইভেন আমি এখনো ভাবি না যে কালকে কোথায় যাব আর কি। আমি খালি এইটুকু ভাবি যে আমি যে জায়গাটা পর্যন্ত আসছি ইটস এনাফ। আমি যদি এর পরে যদি আরো কিছু যোগ করতে পারি, সেটা হয়তো মানে বোনাস হিসেবে কিছু একটা হবে। জি জি। তো সো আমি ওই জায়গাটাতেই আসলে কাজ করছি আর কি এখন পর্যন্ত। ওকে, সো আমি একটু ধারাবাহিকভাবে যদি একটু শুনি, আপনার যখন আপনি অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ পেলেন, তারপর আপনি কোথায় কাজ করলেন? টয়লেটরিজে কাজ করলেন? টয়লেটিসে তখন আমি কাজ করি, এবং তখন এই যে আমি শুরুটা করলাম, শুরুর পর থেকে আপনার এই টাইমটাতেই আসলে পুরোটা সময়টাই আমি আসলে অ্যাডভার্টাইজিং, মিডিয়া, মার্কেটিং এই জায়গাগুলোর সাথে খুব মানে অ্যাসিস্ট্যান্ট লেভেলে আসলে কাজগুলো করতাম। তো একটা পর্যায়ে আপনার 1997-এ আমার এমডি অঞ্জন চৌধুরী স্যার আর কি, তো ওনার একটা জায়গাতে ওনার মনে হলো যে আসলে উনি একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি করতে চান। এবং উনি একদিন আমাকে 97-এ কথা বলছি, উনি আমাকে একদিনকে বললেন যে আমি আসলে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি করতে চাই এবং তুমি যদি এটা রান করতে পারো। তা আমি ওনাকে বললাম যে এটা কি আমার দ্বারা সম্ভব কিনা। তখন উনি বললেন যে তুমি শুরু করো, পরেরটা পরে দেখা যাবে। এবং সেই শুরুটাই আসলে এখন পর্যন্ত চলতেছে আর কি। তো আপনাকে উনি চুজ করেছিলেন কেন? আমি জানি না। ডেফিনেটলি আপনি জানেন, আপনি তো বলতে চাচ্ছেন না। আমি জানি না, আমি ডেফিনেটলি এটা বলার পিছনে হচ্ছে যে আমি শুধু এইটুকু বলবো যে মানে ওনার ব্লেসিং বা ইয়েটাতে আমি মানে ওনাদেরকে মানে প্রতি মুহূর্তে যে সাপোর্টটা পাওয়া, সেইটা আসলে আমি পাইছি আর কি। আমি একটা জিনিস বুঝি, যেটা যে স্কয়ার আসলে তার পেছনেই সময় ব্যয় করে যখন দেখে যে না ওই পোটেনশিয়ালিটি তার আছে। এবং আপনি স্কয়ারের, আমার জানা মতে, আমার জ্ঞানত এত পুরনো এমপ্লয়ি স্কয়ারের আমি কখনো শুনিনি। মানে আপনার কত বছরের ক্যারিয়ার? আমার 30 বছর চলছে। 30 বছর চলছে, এবং 30 বছরে আপনার যে গ্রোথ ওখানে, সেটা তো আসলে শুধু গ্রোথই, এটা ডাউনের কোনো কিছু আমি দেখিনি। তার মানে ডেফিনেটলি আপনি কিছু, আপনার কাজের জায়গাটা সেরকম ছিল, প্রশংসিত ছিল, যে কারণে আপনাকে দিয়ে এত বড় একটা গুরুত্বপূর্ণ পজিশন। আপনি একটা জায়গা বা একটা দুটো জায়গা বলতে পারি যে আমি আসলে যে জায়গাগুলো নিয়ে কাজ করেছি এখন পর্যন্ত, আমি একটা হচ্ছে যে আমি আসলে কখনো আমি আসলে নেগেটিভ কোনো দিকে আমার যাইতে হয়নি, যে একটা অর্গানাইজেশন করছি বা একটা কাজ করছি বা একটা প্রজেক্ট করছি, সেই প্রজেক্টটা লস করছে বা অনেকখানি হয়তো মানে ফিনান্সিয়ালি অনেক সমস্যা হচ্ছে, সেই রকম কোনো জায়গাতে আমার যেতে হয়নি। আমি যদি মিডিয়াকমের কথাও বলি, মিডিয়াকমটাও আপনার ধরেন যে 97-এ যখন আমরা স্টার্ট করি, অঞ্জন চৌধুরী স্যার উনি আমাকে অর্গানাইজেশনের জন্য ওনার পার্সোনাল ফান্ড থেকে 10 লাখ টাকা দিয়ে আসলে অর্গানাইজেশনটাকে স্টার্ট করা হয়েছিল আর কি। তো সো আমি আসলে এখনকার ফিগার যদি আমি আপনাদেরকে নাও বলি, তবে আমি খালি এইটুকু বলবো যে বাংলাদেশের যদি আপনি 2-3টে অ্যাডভার্টাইজিং এজেন্সির কথা বলেন, তার মধ্যে মিডিয়াকমের নাম আছে। সেই জায়গাটাতে আসলে
আসতে পারা, এবং ডেফিনেটলি আমি একটা কথা সবসময় বলি, ইটস নট মাই মানে আমার একার জার্নি এটা না, এটা মিডিয়াকমের শুরু থেকে মানে আজকে পর্যন্ত যারা কাজ করছে, মানে যারা নাই আজকে আমাদের অর্গানাইজেশনে, বাট তাদেরও এখানে যথেষ্ট কন্ট্রিবিউশন রয়ে গেছে। আমি শুধু জাস্ট মানে তাদেরকে সামনে বা পিছনে থেকে মানে কাজটা করার চেষ্টা করছি আর কি। আসলে মিডিয়াকম একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি, আমি যদি ভুল না করে থাকি, দায়িত্বটা কি আসলে, কি করে এজেন্সিগুলো? একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি ধরেন একটা প্রোডাক্টকে সফল বা সার্থকভাবে আসলে মানুষের কাছে পৌঁছানোর জন্য যা যা করণীয় সবগুলো কাজই করে। এখন অ্যাডভার্টাইজিং এজেন্সি ধরেন আপনার একটা 360 ডিগ্রি এজেন্সি আমরা বলি আমাদের এজেন্সিকে, কারণ এখানে আপনার ক্রিয়েটিভ থেকে শুরু করে মিডিয়া, আউটডোর, অ্যাক্টিভেশন, ডিজিটাল, মানে সমস্ত সার্ভিসগুলো আসলে প্রোভাইড করতে হয়। একটা প্রোডাক্টকে আসলে তার লাইফ সার্কেলে নিতে বা স্টাবলিশড করতে আজকে যা যা করণীয় মিডিয়াকম সমস্ত সার্ভিসগুলোই আসলে প্রোভাইড করে থাকে। তো সেই জায়গাতে অ্যাডভার্টাইজিং এজেন্সির কাজটা হচ্ছে আসলে সেটা প্রোডাক্ট হোক, সেটা সার্ভিস হোক, সেটা মানুষের কাছে পৌঁছানো বা মানুষের মাথা পর্যন্ত আসলে এটাকে নিয়ে যাওয়াটাই আসলে মূলত অ্যাডভার্টাইজিং এজেন্সির কাজ। বাংলাদেশের বিজ্ঞাপন এরিনাটা কি আগের থেকে বেড়েছে? অনেক বড়, আগের চাইতে অনেক বেড়েছে। অনেক বেড়েছে বলতে ধরেন একটা সময় যখন আমরা শুরু করেছি তখন হয়তো শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন নামে একটা অর্গানাইজেশন ছিল এবং বাংলাদেশ বেতার, এই দুটো এরিয়া ছিল, এবং হাতে গোনা 2-3টা নিউজ পেপার হয়তো বা চলতো আর কি। কিন্তু এখন যদি আপনি বলেন, আমার মনে হয় যে আপনি 2-1 ঘন্টায়ও আসলে মিডিয়ার নাম বলে শেষ করতে পারবেন, শেষ করা যাবে না আপনার থাউজেন্ড অফ ইয়েট। এবং একই সাথে যে আপনার এটা কিন্তু এমন না যে আপনার আগে যে পরিমাণ বাজেট ছিল সেটাই আপনার ওই নির্দিষ্ট কিছুটাই ওইটাই এখন বাজেটের আকারও অনেক বড় হয়েছে আর কি মিডিয়াতে আর কি। এবং সেটা ধীরে ধীরে মনে হয় যে মানে অনেক গ্রো করছে। এবং স্পেশালি আমি যদি বলি যে ডিজিটাল মিডিয়ায় আসলে কোথায় যাচ্ছে সেটা আসলে আমরা হয়তো এখনও অতটা ক্লিয়ারলি বলাটা খুব কঠিন। আমরা যদি এই মাধ্যমটাকে একটু ফোকাস করি, ডিজিটাল মিডিয়া, যেটা আজ থেকে 5 বছর আগেও মানুষ অতটা সিরিয়াসলি নিত না, এখন তো সবাই বোধহয় এসে ডিজিটাল মিডিয়ার কথাই আগে বলে। মানে কি সিনারিও আপনি দেখছেন, মানে ইন জেনারেলি যদি বলেন আপনি? জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। না দেখেন, ডিজিটাল মিডিয়া বলেন আর ট্র্যাডিশনাল মিডিয়া বলেন, আলাদা করে বলার কিছু নাই। এই দুইটা জিনিসেরই আলটিমেট যেটার মানে ফুটেজ বা যেটাই বলি আপনার হচ্ছে কন্টেন্ট আপনি যেখানে দিবেন সেটা আপনার ডিজিটাল মাধ্যম বলেন, আর সেটা আজকে আমি আপনার সাথে যে শো করছি এই শো নিয়ে যদি আপনার দেখেন যে না আপনার এটা ডিজিটালি খুব ভালো যাচ্ছে, তাহলে এটা কি যাচ্ছে? আলটিমেটলি তো কন্টেন্ট যদি আপনি প্রপারলি দিতে পারেন, আমার মনে হয় না যে মিডিয়াম নিয়ে খুব একটা ভয় পাওয়ার কিছু আছে। এই জাজমেন্টটা তো আজ থেকে 5 বছর আগেও করা বোধহয় খুব কঠিন ছিল, কারণ বাংলাদেশে টিআরপি বলেন বা আরআরপি বলেন, রেডিওর ক্ষেত্রে যেটা বলি, সেগুলো নিয়ে সবসময় একটা তর্ক বিতর্ক সবসময়ই চলতো। ইভেন টেলিভিশন মিডিয়াগুলোও করতো, রেডিও মিডিয়াগুলোও করতো। যারা সেকেন্ড পজিশনে থাকে, থার্ড পজিশন, তারা কখনোই এটা মানতে চায় না সামহাও। তো সেক্ষেত্রে আপনারা কি করতেন? আপনারা ক্লায়েন্টদেরকে কীভাবে বোঝাতেন যে দিস ইজ দ্য রাইট প্লেস, এখানে আপনার পুট করা উচিত? এইটা তো আসলে ধরেন আমরা ডাটা তো ডেফিনেটলি একটা সাপোর্ট আমাদেরকে দেয়, কিন্তু ডাটার বাইরেও যেটা হচ্ছে যে আপনি এই এরিয়াতে স্পেশালাইজড, তো সো আপনার একটা কমন সেন্স কিন্তু অলওয়েজ কাজ করবে। একজন ডক্টর উনি কিন্তু জানেন যে আসলে এটা কেন, উনি তো ধরেন ওই ওষুধটা অন্য কোম্পানির ওষুধও লিখতে পারেন, বাট কেন ওই কোম্পানির ওষুধটা উনি লিখছেন? তো সো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে স্পেশালাইজেশনের একটা ব্যাপার থাকেই আর কি, অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। তো সেই জায়গাটাতে মনে হয় আসলে সবাই কাজ করে। না ডেফিনেটলি, কিন্তু ভিউজ তো একটা ডেফিনেটলি ফ্যাক্ট। আপনি যত ভালো জিনিসই তৈরি করেন না কেন, আপনি দর্শকের জন্য করছেন। এখন দর্শকই যদি সেটা না রিসিভ করে, তো দিন শেষে তো আসলে ওটাকে ভালো মন্দ বলাটা খুব মুশকিল হয়ে যায়। তো সেই জায়গা থেকে তো আমি যদি বুঝতেই না পারি, আমার হাতে যদি ওরকম কোনো ডেটাই না থাকে, বাংলাদেশের গণমাধ্যম টিআরপি বা আরআরপি বেস ছিলই না কখনো, এর ব্যাপারে কোনো সন্দেহই নাই। তারপরেও আমরা দেখেছি যে এখানে প্রচুর বিজ্ঞাপন এসছে এবং বিভিন্নভাবে এসছে। তো এই বিষয়গুলো লেনদেন হতো কিভাবে আসলে এখানে? না এটা ওই যে বললাম তো যে এক্সপার্টিসটা অনেক বেশি আসলে এখানে ডিপেন্ডস করতো, আর পাশাপাশি আপনার ওই ডাটার একটা ব্যাকআপটা থাকতো যেটার উপরে হয়তো কাজটা হতো। আমি যদি আপনাকে এইভাবে বলি যে ধরেন আমরা যে কন্টেন্টের কথা বলছি, ধরেন আজকে একটা স্পোর্টস কন্টেন্ট খুব ভালো একটা, আমি যদি ওটাও তো একটা কন্টেন্ট, জি ডেফিনেটলি, দিনের শেষে আপনি এই স্পোর্টস কন্টেন্টটাই কিন্তু ধরেন যেখানে আপনার মনে হচ্ছে যে এই মিডিয়ামটা হয়তো খুব একটা ভালো না বা এই মিডিয়ামটা খুব একটা মানুষ দেখছে না, এই কন্টেন্টটা যখন আবার ওখানে যাচ্ছে তখন তো মানুষ ঠিকই দেখছে।
তো সো আমরা আসলে দিনের শেষে ডিপেন্ড করছে আসলে মানুষকে কি দেখাতে পারতেছি। আজকে সোশ্যাল মিডিয়ার এই যে উত্থান বা ডিজিটালের এই যে উত্থানের কথা আমরা বলতেছি, আপনি কন্টেন্ট ছাড়া কথা বলেন না, কন্টেন্ট যদি না দিতে পারেন তাহলে তো আসলে ওইটা নিয়ে কিন্তু কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। ডেফিনেটলি, এবং শুধু কন্টেন্ট, ডেফিনেটলি কন্টেন্ট, কিন্তু কন্টেন্টের গ্রাফ যেটা, মানে আমার একটা ভিডিও সেটা কতজন মানুষ দেখছে, কারা দেখছে, কোথা থেকে দেখছে, সেটা আমরা আজকে ডিজিটাল মিডিয়ার কল্যাণে আমরা জানতে পারি। কিন্তু তার আগ পর্যন্ত বাংলাদেশের যত আধুনিক প্ল্যাটফর্মের কথা আমরা বলি না কেন, টেলিভিশন চ্যানেলের কথাই বলি না কেন, কোনো ডেটা তো আমাদের কাছে ছিল না। এটা তো আসলে ধরেন ডে বাই ডে ডেভেলপ করবে, কেননা ধরেন আপনি যে টিআরপির যে কথাটা বললেন, এই টিআরপি যখন আপনার 2000 বা এরকম দিকে যখন এটা স্টার্ট হয়েছিল তখন আসলে এটা ডায়েরি মেথড ছিল আর কি। তারপরে কিন্তু এটা ডায়েরি মেথড মিনস হচ্ছে যে আপনার বাসায় আপনাকে একটা খাতা দেওয়া হতো এবং আপনাকে নোট করে করে রাখতে হতো কতক্ষণ দেখলো, কোন চ্যানেলটা দেখলো, এটা আপনার ফ্যামিলির কে দেখলো, এইটার উপর বেস হতো। তারপরে একটা পর্যায়ে কিন্তু আপনার একটা পিপল মিটার বা র্যাপিড মিটার এরকম একটা ডাটা আসলো। আজকে ধরেন এই ডাটাটাই আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা কানেক্টেড হয়ে যাব যখন আমাদের এই টিভি চ্যানেলগুলো বা আমাদের এই মিডিয়ামগুলো যখন ডিজিটালের সাথে কানেক্টেড হবে। আজকে যদি কেবল অপারেটরগুলো যদি সবাই কানেক্টেড হয়ে যায়, দেন আমি আজকে যে অনুষ্ঠানটার কথা বলছি এই অনুষ্ঠানটা আপনি অ্যাট এ টাইমে দেখতে পারবেন যে এটা সারা দেশে এখন কতজন লোক দেখতেছে। তো সো এগুলো আসলে, কিন্তু এটা না হওয়া পর্যন্ত এই বিতর্কটা একটু মনে হয় থাকবে এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে। ইনোভেটিভ আইডিয়ার জায়গা থেকে একটু যদি জানতে চাই, আমরা দেখছি যে আপনি কন্টেন্ট মেকিং এর কথা বলছেন। কন্টেন্ট মেকিং ডেফিনেটলি আমাদের মতো মেকার যারা আছেন তারা তৈরি করছেন, কিন্তু আমরা আমাদের ফেসবুকের দিকে যদি তাকাই, ডিজিটাল মিডিয়ার দিকে তাকাই, কিছু কিছু পার্সন আছেন যারা নিজেরাই কন্টেন্ট, হ্যাঁ, যাদেরকে দেখলে মানুষ হাসে, যাদেরকে দেখলে মানুষ কাঁদে, কাঁদা না মনে হয় না, কাঁদার মতো কিছু পাওয়া যাবে না, বা হাসা তুচ্ছতাচ্ছিল্য করার মতো প্রচুর কন্টেন্ট আমাদের এখানে আছে। এটা আমার মনে হয় ক্ষণস্থায়ী, এটা খুব বেশি দিন এটা সাস্টেন করে বলে আমার কাছে মনে হয় না। কেননা আমি যদি ডিজিটাল মিডিয়াতেও দেখি, আমি তো গত ধরেন 5-7-10 বছরের কথা যদি বলি, এরকম অনেক নাম আসছে, হয়তো দেখা গেছে যে একটা সময় তাকে ছাড়া আর কিছু চলেই নেই, তারপরে আবার দেখা গেছে যে হারায় গেছে। তো সো এইটার চাইতে আমি মনে করি যে ধরেন 20-25-30 বছর ধরে যারা আর কি আপনার একটা কনসিস্টেন্সি নিয়ে যারা আছেন, আমি আসলে তাদেরকে অনেক বেশি মানে প্রেফার করতে চাই। তার মানে ভিউজ ফ্যাক্ট, কিন্তু কনসিস্টেন্সি তার চেয়েও বড় ফ্যাক্ট। ডেফিনেটলি। ওকে, আমরা এবার একটু প্রোডাকশনের জায়গাতে আসতে চাই। মিডিয়াকম অনেক বড় বড় সিনেমা বাংলাদেশে উপহার দিয়েছে। এই জাতীয় চিন্তা ভাবনা কেন মাথায় আসলো যে আপনারা সিনেমা প্রোডিউস করবেন? সিনেমাটা নিয়ে যে কাজ করা হয়েছে, এখানে মিডিয়াকমের কথা বলা হচ্ছে, আসলে মিডিয়াকম সিনেমা নিয়ে কাজ করেনি। আমাদের আরেকটা অর্গানাইজেশন আছেন যেটা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড, এবং এইটারই আগে নাম ছিল মাছরাঙা প্রোডাকশনস লিমিটেড। ওকে, এবং আমরা সিনেমা বা আমাদের প্রোডাকশনের যে কাজগুলো করি সেটা আসলে টোটালটাই আমরা এখন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের ব্যানারে করি, যেটা আগে আপনি যে নামটা বললাম ওই নামে ছিল আর কি। এবং আমরা খুব বেশি যে কাজ করেছি তা না, আমরা হাতে গোনা হয়তো 8-9টা কাজ করেছি। প্রতিটা ছবি কিন্তু সুপারহিট, এবং প্রতিটা কাজই আসলে সুপারহিটের চাইতে বড় কথা হচ্ছে যে একটু মানসম্পন্ন কাজ করার মানে চেষ্টা করেছি। এবং এইটার পিছনেও মানে অল ক্রেডিট গোস টু দা আসলে অঞ্জন চৌধুরী স্যার আর কি। কেননা উনি আমাদেরকে এরকমও বলেন না যে তোমাকে বছরে 2টা বানাইতে হবে বা ইয়ে করতে, বাট আমরা হঠাৎ 1-2টা প্রজেক্ট এটা নিয়ে যখন ওনার কাছে যায়, উনি যখন দেখি যে না এটার গল্পটা পছন্দ করছে, মেরিটটা ভালো মনে হচ্ছে, তখন হয়তো উনি বলেন যে হ্যাঁ এই কাজটা আমরা করি আর কি। বাংলাদেশে খুব বড় বাজেটের সিনেমা নির্মাণ করা সম্ভব কিনা? খুব বড় না হলেও এখন কিন্তু আমি বলবো যে বাংলাদেশের সিনেমা আমার মনে হয় যে ভালোভাবেই করা সম্ভব, কিন্তু কিছু মাধ্যমের পরিবর্তন হয়েছে। একটা সময় সিনেমা বলতে আমরা যেটা বুঝতাম সেটা হচ্ছে যে সিনেমা হল থেকেই আমাকে রিটার্নটা আনতে হবে, বাট এখন আসলে সেইটা খুব একটা টেনশন করার জায়গা আছে বলে আমার কাছে মনে হয় না। কেননা এখন আপনার সিনেমা হলে রিলিজ না হয়েও আপনার সিনেমা কিন্তু মানে অনেক ভালো কিছু করছে, ভালো আর্নিং করছে। তো সো সেই জায়গাগুলোতে মানে অপশনগুলো এখন অনেক বেশি। ওটিটি আছে, ডিজিটালে আরও অনেকগুলো ফরম্যাট আছে, টেলিভিশন আছে, এবং ওটিটি এখন আবার ধরেন আমাদের দেশের একটা মার্কেটের চাইতে বিদেশের একটা বড় মার্কেট তৈরি হচ্ছে। শাকিব খানকে নিয়ে কি কোনো কাজ করা হয়েছে আপনাদের এখন পর্যন্ত হয়নি? ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কিনা? হয়তো হতেও পারে, সাবজেক্ট হচ্ছে যে ধরেন গল্প বা সবকিছু মিলে যদি আমরা মনে করি যে না এটা আসলে ইয়ে করা যাইতে পারে, আমরা আসলে ওই দিকে দেখেন, আমরা একটা দিকে আসলে কখনোই মুভ করার চেষ্টা করিনি যে না আমি এই কাজটা করব এবং আমাকে এটা কমার্শিয়ালি ভায়াবল হতে হবে।
ওই চিন্তা জায়গাটাতে কখনোই ছিল আসলে না। কখনোই ছিল না আমাদের আর কি। Okay. আমার মনে হয় না যে আবার এটা এমন না যে না মানে তাদেরকে নিয়ে করলে আমরা যে কাজগুলো চিন্তা করি প্রশংসিত হবে না, সেটাও বলা যায় না। ডেফিনেটলি মানে সে একজন অ্যাসেট আমাদের দেশের, কারণ আমি যদি Definitely. ওই জায়গাটাতে যদি কথা বলি আর কি। ফেইলিয়র তো নিশ্চয়ই আছে, মানে মানুষ বলতেই ফেইলিয়র, মানুষ কাজ করবে, সাকসেসফুল হবে, ফেইল করবে। আপনি যখন কোনো একটা প্রজেক্টে ফেইল করেন, মানে আপনার মতো করে যদি জানতে চাই, তখন আসলে ওইখান থেকে নিজেকে পুশব্যাক করার একটা সুযোগ বা বুস্ট আপ করার ব্যাপারটা কেমন থাকে? বেসিক্যালি এটা আসলে মানে একটা জিদের জন্ম দেয় যে বোধহয় এই জায়গাটাতে যদি আমি ফেল করলাম, এটা আমাকে নেক্সট টাইম ঘুরে দাঁড়াতে হবে আর কি। তো সো আমি এখানে কি কি ভুলগুলা করেছিলাম সেটার একটা লিস্ট করাটা মনে হয় খুব জরুরি হয়ে পড়ে তখন আর কি। এবং সেইখান থেকে বোধহয় আবার কাজটা মানে করাটা মনে হয় যে আসলে অনেক তার মানে বেশি আপনি ফেল করেন ডেফিনেটলি? একদম করি না সেটা তো বলা যাবে না, কেননা ধরেন আমরা যারা ক্লায়েন্টে পিচ করি, ক্লায়েন্ট নিয়ে কাজ করি, আমরা ফেল মানে প্রতিনিয়তই করি। কিভাবে প্রতিনিয়ত করি? আমরা 10টা ক্লায়েন্টে পিচ করছি, একটা কাজ পাচ্ছি, 2টা পাচ্ছি, 8টা পাচ্ছি না, তার মানে কি 8টাতে তো আমি ফেল করছি আলটিমেটলি। বাট ওইখান থেকে লার্নিংটা আসতেছে যে আমি এই ক্লায়েন্টে যে পেলাম না বা এই কাজটা যে করতে পারলাম না, সেটা কেন পারলাম না, কি রিজন ছিল, দেন ওই জিনিসগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস অনেক সময়ই করার চেষ্টা করি আর কি। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে আপনি টেলিভিশনের বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটা পদে দায়িত্ব পালন করছেন, কিন্তু যেহেতু আমি শুরু থেকেই কাজ করতাম, আমি খুব একটা আপনাকে দেখিনি। ওই যে রিসেন্টলি আমি দেখছি, রিসেন্টলি বলবো না, এখানে প্রায় আপনার 3-4-5 বছর হয়ে গেছে, এবং আমি আজকে জানতে পারলাম যে মাছরাঙা টেলিভিশনের শুরু থেকেই আপনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কিন্তু সামহাও আপনি টেলিভিশনে বসতেন না। এই গল্পটা একটু বলি। আমাদের ফাহিম মুনেম স্যার সিইও ছিলেন, উনি মারা যাওয়ার পরে আপনি বর্তমানে বসছেন। তো এই চিন্তাটা কেন আসলো টেলিভিশন করতে হবে? আমাদের স্যাররা কিন্তু আরও আগে থেকে টেলিভিশনের সাথে জড়িত, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। বাংলাদেশের প্রথম আপনার বেসরকারি টেরিস্ট্রিয়াল চ্যানেল যেটা একুশে টেলিভিশন, একুশে টেলিভিশনের ওয়ান অফ দ্য ডিরেক্টর হচ্ছে আপনার মিডিয়াকম লিমিটেড অ্যাজ এ অর্গানাইজেশন, এবং ওইটা রিপ্রেজেন্ট করতেন অঞ্জন চৌধুরী স্যার আর কি। আফটার দ্যাট একুশে টিভি বন্ধ হওয়ার পরে উনি কিন্তু এনটিভিরও কিন্তু শেয়ার হোল্ডার ছিলেন, এবং এনটিভির শেয়ার হোল্ডার থাকা অবস্থার পরে উনি যখন আপনার এনটিভির যখন আপনার ওই যে আগুন লাগার যে ঘটনাটা ঘটলো, এবং তারপরে বর্তিতে বোধহয় আপনার মাছরাঙা টেলিভিশনের লাইসেন্স পায়। এবং ওই যে একটা কথা বললাম যে শুরুতেই যে ওনাদের কথা আসলে কিন্তু বলে শেষ করাটা অনেক কঠিন ব্যাপার, এটা আসলে এক সিটিংয়ে এটা সম্ভব না। ওনারা কিছু এথিক্স অনেক সময় সবসময় মেনটেন করেন। সেটা হচ্ছে যে যখন উনি চিন্তা করলেন যে উনি যখন একুশে টিভি থেকে বের হয়েছে, তারপরে কিন্তু আপনার আর এনটিভির সাথে যুক্ত হয়েছে। আবার যখন মাছরাঙা টেলিভিশন লাইসেন্স পাইছে, এবং তখন উনি কিন্তু এনটিভির লাইসেন্সটা কিন্তু ছেড়ে দিয়েছেন। কখনোই এটা করেন নাই যে না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রেখে একই সাথে 2-3-4 জায়গায় একই বিজনেস নিয়ে এটার সাথে থাকা, এই কাজটা কিন্তু ওনারা কখনোই করেননি। একুশে টেলিভিশন করার পরে ওই যে টেলিভিশনের একটা বিষয় মানে মাথার মধ্যে ওই সময় একটা ছিল, দেন তারপরে একুশে টিভি, এবং একুশে টিভির আপনার অ্যাক্টিভ রোলও কিছুদিন ওনারা প্লে করেছেন, স্পেশালি আমাদের মানে অঞ্জন চৌধুরী স্যার যখন আপনার ওই যে আপনার আগুনে পুড়ে যাওয়ার যে টাইমটা বা ওই সময়টাতে, তারপরে উনি ডিসাইড করে যে মানে আমরা কি নিজেরাই একটা কিছু করতে পারি কিনা, এবং সেই জায়গা থেকেই আসলে মাছরাঙা টেলিভিশনের যাত্রাটা শুরু আর কি। টেলিভিশনের জায়গাটা একটু শুনতে চাই যে কতটুকু চ্যালেঞ্জিং আসলে এই সময় টিকে থাকা? টেলিভিশনের এই সময় টিকে থাকাটা প্রচণ্ড চ্যালেঞ্জিং, আবার একই সাথে এটা একটা আশার ব্যাপারও আছে। সেটা হচ্ছে যে এখন টাইম হচ্ছে নিজেদেরকে ট্রান্সফর্ম করা আর কি। মানে আপনাকে ট্র্যাডিশনাল জায়গা থেকে ডিজিটালি যদি নিজেদেরকে ট্রান্সফর্ম করা যায়, তাহলে টেলিভিশন সাস্টেন করবে এবং ভালোভাবে করবে। কেননা এখন কিন্তু ধরেন টেলিভিশন এখন আর শুধুমাত্র আপনার ওই টিভি সেটে বসে টেলিভিশন দেখার কিন্তু ওই টাইমটা কিন্তু পার হয়ে গেছে। এখন আপনি চাইলে এখন টেলিভিশনটা যে কোনো জায়গা থেকে বসে দেখতে পারবেন আর কি। তো সো সেই জায়গাটা আগে যেরকম আমরা বলতে পারতাম যখন শুধু টিভি ছিল যে না রাত 8টার সময় আপনার এই নাটকটা দেখতে পারবেন, এইটা না দেখলে এইটা মিস হয়ে যাবে, বাট এখন আর সেই দিনটা নাই আর কি। তো সো এটাকে মানে সমস্যাটাকে একটু সম্ভাবনার দিকে নিয়ে যেতে হবে আর কি। আমার মনে হয় যে ট্রান্সফরমেশনটা অনেক জরুরি আর কি। এইটাকে যদি জাস্ট আমরা নিজেদেরকে একটু কনভার্ট করতে পারি, এবং কনভার্ট তো আমরা অবশ্যই করছি না, আমরা চিঠি লেখা বাদ দিয়ে এখন মোবাইলে SMS পাঠাচ্ছি না। তো সো আমি যদি নিজেকে কনভার্ট করতে পারি, আমি কেন টেলিভিশনের জায়গাটাতে কেন পারবো না? আমার তো মনে হয় দাদা এই জায়গাটা বরং টেলিভিশনের জন্য সহজ, কারণ তারা ভিডিও প্রোডাকশন করে।
সো নতুন মিডিয়া যেটা এসছে তারাও ভিডিও বেস, সো এমন কন্টেন্ট করুক যে কন্টেন্টগুলো একই সাথে 3টা মিডিয়া কভার করছে। আপনি ওইটা বলছেন, যেমন ধরেন এখন আপনার আমি যদি এই সময়ের কথা বলি, একটা নাটক আপনার টেলিভিশন যে বাজেট দিচ্ছে তার চাইতে বেশি বাজেট দিয়ে শুধু ইউটিউবে বানানো হচ্ছে। ডেফিনেটলি সে ব্যবসা করতেছে, সে ব্যবসা করছে, সে তো এমনি এমনি করছে না। আবার আমার কথা হচ্ছে, আমি যদি একটা ভালো কন্টেন্ট যদি বানাইতে পারি, আমি এই কন্টেন্ট শুধু টিভিতে না, আমি টিভিতে চালাবো, ইউটিউবে চালাবো, এখানে ব্র্যান্ডিং থেকে আর্নিং আসবে, এখানে ওটিটি থেকে যাবে। এবং আপনাকে আমি আরেকটা আশার কথা বলি, আমরা যে যত কথাই বলি আমাদের কন্টেন্ট নিয়ে খারাপ ভালো যত কথাই বলি, আমি এই যে বাংলা ভাষাভাষী মানুষের কথা আপনাকে যে বললাম, আমাদের এখান থেকে আমাদের ভালো নাটক, ভালো টেলিফিল্ম, ভালো সিরিয়াল এইগুলা নিয়ে কিন্তু আপনার বিভিন্ন দেশে ভিওডি কন্টেন্ট হিসেবে কিন্তু ইউজ করা হচ্ছে আর কি, এবং তারা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করছে এখন। নট অনলি দ্যাট, আপনি যদি হলিউডের সিনেমার কথাও বলেন, তারা বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী মানুষকে টার্গেট করে সিনেমা বানাচ্ছে। আমাদের দেখি বিভিন্ন রকমের সিনেমার মধ্যে বাংলাদেশের কিছু অংশ রাখা হচ্ছে এবং যেগুলো নিয়ে রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। আমরা কিন্তু বেশ কিছু ছবিও দেখেছি এবং ইন্ডিয়ান ছবিতেও এই বিষয়গুলো আসছে। সম্প্রতি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু বেশ কিছু ছবি কিন্তু ইন্ডিয়াতে তৈরি করা হয়েছে। তার মানে আমাদের অডিয়েন্সটা অনেক বড়, আমাদের দর্শক গোষ্ঠীটা অনেক বড়, যেটার কথা মাথায় রাখছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো। 2006 সালে বাংলাদেশে প্রাইভেট এফএমগুলো যাত্রা শুরু হয়। বিশেষ করে ডিজিটাল ব্যবস্থা আসার পরে আমরা দেখেছি অনেক রেডিও বন্ধ হয়ে গেছে, অনেক রেডিও লাইসেন্স জমা দিয়ে দিয়েছে, এবং রেডিও আদৌ বাংলাদেশে টিকে থাকবে কিনা এফএম রেডিও, সেটা নিয়ে এক ধরনের মোটা দাগে একটা ওপিনিয়নও তৈরি হয়েছে। আপনারা আসলে কি দেখতে পাচ্ছেন? দুইটা মিডিয়া আমার এই ক্যারিয়ারে দেখা, একটা হচ্ছে রেডিও আর একটা হচ্ছে ম্যাগাজিন। এই দুইটা সেক্টর আসলে ধীরে ধীরে একদমই হারায় যাচ্ছে আসলে। এটা আমার নিজেরও আসলে খুব একটা ইয়ে করা কঠিন যে এটা আসলে কেন হারায় যাচ্ছে, বা এবং এটা কোনোভাবেই আসলে এটাকে আর দাঁড় করানো সম্ভব হচ্ছে না। এবং এটা যদি শুধু বাংলাদেশের এক্সাম্পল না হয়ে ইন্ডিয়ার এক্সাম্পল হতো, আমার অ্যাকসেপ্ট করতে কোনো সমস্যা ছিল না। ইন্ডিয়াতে তো টিকে আছে, বহাল তবেতে টিকে আছে, তার মানে আমাদের মেকানিজমে কোনো সমস্যা ছিল? আমার মনে হয় যে ইন্ডিয়াতে টিকে আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আমাদের যতগুলো এফএম এর কথা আমরা বলি বা বলছি সবই ঢাকা কেন্দ্রিক ছিল, কিন্তু ঢাকাতে মানুষের অপশনটা কিন্তু অনেক বেশি। মিডিয়ার অপশনটা, নিউজ জানার, এন্টারটেইনমেন্টের প্রচুর অপশন রয়ে গেছে মোবাইলে। বরং এইটাকে কি এরকম কোনো কারণ ছিল কি না, এটাকে যদি আমরা একটু ন্যাশন ওয়াইড, যে এরিয়াতে ধরেন মোবাইল বা অ্যাক্সেসিবিলিটি একটু কম ছিল, সেই এরিয়াগুলোকে একটু টার্গেট করলে কি এটা আরেকটু সময় নেওয়া যেত কি না? শুধু কি তাই, পাশাপাশি কন্টেন্টের কথাও যদি আমরা চিন্তা করি, যে রেডিও মানেই গান, গান মানেই রেডিও, এই জায়গাটার বাইরে এসেও তো চিন্তা করার সুযোগ ছিল। ডেফিনেটলি ছিল, কেননা আমি তো সব কথার শেষ কথা বলবো যে সেটা যে মিডিয়ামই হোক, নিউজ পেপারের কথাও যদি বলি, কন্টেন্ট আলটিমেটলি হচ্ছে আপনার, এটা কন্টেন্ট ছাড়া কোনো কিছু বলার কিছু নেই। আপনি যে রেডিওগুলোর নাম বললেন, এখানে আপনি এমনও আছে যে আমি একটা দুটো রেডিও স্টেশনের নাম জানি যেখানে বাংলাদেশের 12-15টা টেলিভিশন চ্যানেলের চাইতে তাদের পার মিনিটের রেট বেশি ছিল। এক্স্যাক্টলি। তো সেই জায়গাটাই বা আজকে কোথায় গেছে? আপনি যে টেলিভিশনটার রেডিওটার কথা বললেন, আপনার রেডিও টুডে, রফিক সাহেবের সাথে আমি ধরেন যে আপনার এই যে 2006 সালের রেডিসনে যে ওপেনিং প্রোগ্রামটা হয়েছিল, আই ওয়াজ দেয়ার। এবং ওই দিনকে আমার অনেক মনে হচ্ছিল, যেমন বাচ্চু ভাই ছিল ওই প্রোগ্রামে, আইব বাচ্চু, তো ওনার সাথে আমার রেডিসনের লবিতে কথা হচ্ছিল ওই দিন। তা আমি ওনাকে জিজ্ঞাসা করতেছিলাম যে আপনাদের জন্য তো বোধহয় আর একটা উইন্ডো ওপেন হলো, এখন থেকে আপনারা এখান থেকে হয়তো একটা আর্নিং পাবেন বা এরকম একটা জায়গাতে। বাট সব কিছু মিলায় এটা আসলে ফাইনালি কেন ওয়ার্ক করে নাই, এটা একটু বলাটা খুব ডিফিকাল্ট আর কি। ডেফিনেটলি। এবং আমার কাছে যেটা মনে হয় দাদা, আপনার সাথে যদি ওপিনিয়ন অ্যাড করি, যে রাইট পিপল, রাইট হ্যান্ডে রাইট টুলসটা থাকা উচিত, নইলে কিন্তু আপনি যেটাই অপারেট করেন না কেন সেটা সব জায়গাতেই মনে হয় একটা বড়। সেই জায়গা যদি আমি কোশ্চেন করি আপনাকে, যে ধরেন তাহলে কি সবগুলোই কি আপনার রাইট পিপলের কাছে ছিল না? সবগুলো রেডিও স্টেশনেরই কি একই অবস্থা হবে? আমি যেহেতু রেডিওর মানুষ, স্টিল আমি রেডিওতে কাজ করছি, এখানে আসলে আমি নাম ধরে বলবো না, আমার কাছে মনে হয় যে কম বেশি সবগুলোতেই আসলে রাইট পিপল ছিল না। হ্যাঁ, এবং 2-1টা যেটাতে ছিল, সেখানে ধরেন রেডিও এক্সপিরিয়েন্সের মানুষ যতটা ছিল তার চেয়ে বেশি ছিল টেলিভিশন থেকে কাজ করে এসছে অথবা সংবাদপত্র থেকে কাজ করে এসছে। সামহাও মার্কেটে সার্ভাইভ করার জন্য যে ধরনের কন্টেন্ট নিয়ে মুভ করা উচিত, সেই জায়গাগুলোতে তাদের অতটা এক্সপার্টিস ছিল না।
এবার আসি আমরা পপুলার কন্টেন্টের জায়গাটাতে। অনেককেই আমরা দেখছি যে শুধুমাত্র কন্টেন্ট মেক করে ক্যারিয়ার করছে এবং দে আর্ন লট, প্রচুর আয় করেন। কম্পারেটিভলি আমরা যদি বলি তার একটা মিডিয়াতে যদি প্রডিউসার হিসেবে পোস্ট হিসেবে থাকতেন বা অন্য কোনো দায়িত্ব পালন করতেন, সেখানে যে স্যালারি পেতেন তার তুলনায় 10 গুণ 20 গুণও তারা এখন আয় করছেন। তাদেরকে নিয়ে কি আপনারা কোনো কিছু চিন্তা করছেন? প্রতিনিয়তই আমরা করছি। আমরা আর একটা গ্রুপকে নিয়ে এই মুহূর্তে আমরা আমাদের অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করি। এটা একটা নতুন সেক্টর, ডিজিটালের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, যাদেরকে আমরা অলওয়েজ বলছি হচ্ছে ইনফ্লুয়েন্সার। এক্স্যাক্টলি। এই ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্টের জন্য আমাদের অফিসে আবার আলাদা একটা টিম আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করছি এবং তাদেরকে দিয়ে আমরা কন্টেন্ট বানাচ্ছি এবং সেই কন্টেন্টগুলো কিন্তু আমরা টিভিসি বা ওবিসি আকারে আবার আপনার মিডিয়াতে আপলোড করছি। দ্যাট মিনস ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট আমার মনে হয় যে এটাকে এখন চাইলে পারে অনেকখানি আপনার কাজে লাগানো সম্ভব। কতটুকু অ্যাকসেপ্ট করছে সাধারণ মানুষ? আসলে আমরা সেলিব্রিটি দেখতে যে ধরনের রাস্তা পছন্দ করতাম, সহজ বাংলায় যদি বলি, নাটকে অভিনয় করেছে, নাটকটা পপুলার হয়েছে, সে সেলিব্রিটি। সিনেমায় অভিনয় করেছে, সিনেমার নায়ক নায়িকা, তারা সেলিব্রিটি। পুরো ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেল ডিজিটালের ক্ষেত্রে এসে। সে হয়তো একটা ফুড ব্লগিং করছে, কিংবা সে হয়তো লাইফের স্টোরি নিয়ে কাজ করছে, কিংবা সে হয়তো অন্য কোনো একটা বিষয় নিয়ে কাজ করছে। লাইফের স্টোরি বলাতে আপনি বোধহয় আমার দিকে তাকিয়ে হেসেছেন। যাই হোক, সো এই যে ব্যাপারগুলো, এরাও এক ধরনের পপুলার বা এরাও এক ধরনের সেলিব্রিটি। তো সামহাও এদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আপনার অডিয়েন্সের কাছ থেকে বা ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাকটা কেমন আসলে, কতটুকু অ্যাকসেপ্ট করছে? আমি একটা কথা বললাম যে একটু আগেই বোধহয় বলেছিলাম যে আমি যদি প্রপার মানে টিয়ার প্রোফাইলটা যদি আমি সিলেকশন করতে পারি, যে আসলে আমার এই প্রোডাক্টটা আমার এমনও হতে পারে যে টেলিভিশনে এটার ক্যাম্পেইন না করে, একটা বিলবোর্ড না করে, শুধুমাত্র আর যে কিবরিয়ার একটা যে স্পেসিফিক শো আছে এবং তার যে ফলোয়ার আছে এবং তারাই আমার আসলে অ্যাকচুয়াল টিএ, দেন আমার আসলে অন্য কোনো মিডিয়ামে না গেলেও চলবে। এক্স্যাক্টলি। সো টার্গেট গ্রুপটা এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে আপনি একটু আগে বললেন যে হয়তো ধরেন আমরা এক সময় যাদেরকে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিতাম বা মডেল হিসেবে নিতাম, কেন নিতাম? তার ফলোয়ারদেরকে ধরার জন্য। একটা আপনার একটা যদি আমি বলি ফেয়ারনেস ক্রিমের একটা ক্যাম্পেইন যখন হয়, আমরা খুব চেষ্টা করি খুব সুন্দরী একটা মানে মেয়েকে অ্যাজ এ মডেল হিসাবে নেওয়ার জন্যে। কেন নেই চেষ্টা করি? সেটা হচ্ছে যে তাকে যারা ফলো করে, যে তাকে দেখে যাতে তারা ইন্সপায়ার হয় আর কি, যে আমি যদি ওনার মতো হতে পারতাম আর কি। তো সো আমার মনে হয় যে তাকে ধরার জন্যই তো আসলে আমরা এই কাজটা করছি। আমাকে একটা ফাস্টফুড কোম্পানি আমাকে একবার বললেন যে ওনারা একটা পল্টন এরিয়াতে একটা ফাস্টফুডের দোকান ওনারা লঞ্চ করবে। তো উনি বললেন যে ওইটাতে ওনারা একটা পেপারে অ্যাড দিবে, ইয়ে করে। আমি কেন দিবেন আপনি? এই পেপারে অ্যাডটা যে দিবেন, এটা তো ধরেন আপনার কুড়িগ্রাম থেকে একজন দেখবে, সে কি আপনার এখানে খেতে আসবে? এটা দরকার নেই। তারপরে ওনাকে বললাম যে আপনার এটার চাইতে 4 ভাগের 1 ভাগ পয়সা খরচ হবে। শুধু ফেসবুকে এবং জিওগ্রাফিক্যালি যদি আমি পল্টন মতিঝিল ওইটুকুকে যদি আমি ওইটাকে যদি মানে ক্যাম্পেইনটাকে যদি সাজায় দিতে পারি, আমার মনে হয় যে এটা আপনার জন্য অনেক ওয়াইজ। এবং উনি পরে কিন্তু এটা এগ্রি করেছেন আর কি। এগ্রি না করার কিন্তু কোনো রিজন নেই। জীবনের সাথে চলে হাই ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আমরা জানি যে বাংলাদেশে বা সারা পৃথিবীতেই সবচাইতে বড় ধরনের মার্কেট ডিমান্ড বা ফিস যারা নেন তারা হচ্ছে সিনেমার হিরোরা। লাইক একটা ছবি করতে গেলে সে 50 লাখ টাকা চেয়ে বসে, 1 কোটি টাকা চেয়ে বসে। আমাদের দেশে অদূর ভবিষ্যতে এরকম কোনো ইনফ্লুয়েন্সার তৈরি হবে কিনা যে যারও মার্কেট ডিমান্ড থাকবে, সেই লেভেলের সম্ভাবনা আছে কিনা? অদূর ভবিষ্যতে যে হবে না সেটা আমরা এখন বসে ভবিষ্যৎবাণী করাটা খুব কঠিন। তবে ডেফিনেটলি আমার মনে হয় হওয়া উচিত এবং ট্রেন্ড কিন্তু ভালোর দিকে যাচ্ছে। এবং আপনাকে আমি মাঝখানে একটা প্রসঙ্গ একটু মিস করে গিয়েছি, সেটা হচ্ছে যে যেমন ধরেন আমি যেটা বললাম যে ইন্টারন্যাশনাল মার্কেট বা আপনার বাইরের ওটিটি, যেমন আমাদেরই একটা লাস্ট মুভি যেটা হাওয়া, আপনার ধরেন সনি লিভে এটা কিন্তু আপনার 11টা ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার অনুবাদ হয়েছে, ডাবিং হচ্ছে। এখন পর্যন্ত 5টা হয়েছে অলরেডি। তো সো এই জিনিসগুলো নিয়েও কিন্তু মানুষ যদি কন্টেন্ট যদি প্রপারলি পায়, সেটা নিয়ে কিন্তু কাজ করবে। কাজ না করার কিন্তু কোনো কারণ নেই। তার মানে আমাদের কন্টেন্ট এখন আমাদের গ্লোবালি চিন্তা করতে হবে। ডেফিনেটলি গ্লোবালি চিন্তা করতে হবে। এবং ধরেন যে আপনার হচ্ছেও তো, এবং বেশ কিছু কন্টেন্ট কিন্তু বোধহয় বেশ কিছু বড় বড় প্ল্যাটফর্মেও যাচ্ছে আর কি। অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্সের মতো বেশ কিছু জায়গাতেও কিন্তু আমাদের কন্টেন্ট এখন আছে। সংখ্যায় কম, বাট ডেফিনেটলি এটাকে এতটা হতাশ হওয়ার কিছু আছে বলে আমি মনে করি। এবং আমার কেন জানি মনে হয় যে সেন্সরশিপের যে ব্যাপারগুলো ছিল সিনেমার ক্ষেত্রে বলি বা নাটকের ক্ষেত্রে বলি, সেই ব্যারিয়ারটা ভেঙে যাচ্ছে এখন। এবং সেক্ষেত্রে দেশীয় ওটিটি ব্যবহার না করলে অনেকেই বাইরে থেকে অনেকেই নির্মাণ করছেন।
আরেকটা বিষয় আমরা ইদানিং খুব দেখতে পাচ্ছি, আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে, নাটকের ভাষা নিয়ে। দেখা গেল নাটক অত্যন্ত জনপ্রিয়, কোনো সন্দেহ নাই ব্যাপারে, কিন্তু নাটকে অশ্রাব্য শব্দ ব্যবহার করা হচ্ছে। তো আপনারা নিশ্চয়ই যখন বিজ্ঞাপন দেন তখন আপনাদের জায়গা থেকে এই বিষয়গুলো কি দেখা হয়? প্রয়োজন হয় না বোধহয়, নাকি? আপনি যেটা বললেন এটারও সংখ্যা খুব কম। এটা very হয়তো limited. একটা দুইটা মানে কেসে হয়তো অনেকেই চেষ্টা করছে বা করে, কিন্তু সেটাও ওই যে আমি একদম মানে শুরুর দিকে একটা কথা যেরকম বললাম যে মানে হঠাৎ কিছু মানুষ কিছু স্বল্প সময়ের জন্য হয়তো বা ভাইরাল হয়, কিন্তু লং টার্ম চিন্তা করতে গেলে আমার মনে হয় যে কোয়ালিটি যে একটা বড় ফ্যাক্টর, এটা আসলে সবসময়ই কাজ করে। বাট এইগুলা নিয়েও যে খুব যে একটা বেশি অরিডহর কিছু আছে বলে মনে করি না। আর আমাদের কথা যেটা বললেন, আমরা কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমরা অলওয়েজ এটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। ওকে। কেননা ধরেন কিছু কোম্পানি তাদের একটা রেপুটেশন আছে, সেই জায়গাগুলোতে আমরা হয়তো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। গ্রাউন্ড লেভেল এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই। আমি যেহেতু রেডিওতে কাজ করেছি খুব লম্বা সময় ধরে, অফিসিয়াল পদে ছিলাম, প্রত্যেকটা কন্টেন্ট হাউসের, আমি যদি টেলিভিশন কীভাবে বলি, একটা কন্টেন্ট হাউস বা রেডিও কন্টেন্ট হাউস, আমরা দেখি মার্কেটিংয়ের একটা টিম আছে, সেলসের জন্য একটা টিম আছে, কালেকশনের জন্য একটা টিম আছে। এত টিমের আসলে প্রয়োজন কি? মানে আমি যদি স্পেসিফিকলি বলি, একটা বিজ্ঞাপন আনতে গেলে মার্কেটিং প্রয়োজন আছে, সেলসেরও প্রয়োজন আছে। টাকা কালেকশনের জন্য কেন টিমের প্রয়োজন হয়? আপনার জায়গা থেকে বক্তব্যটা কি? মানে আমরা যখন দেখি যে একটা কন্টেন্ট আমরা কোথাও সেল করলাম, কোনো একটা মিডিয়া হাউস আমাদেরকে সেখানে সহযোগিতা করলো, এবং তারপরে ওই মিডিয়া হাউসের কাছে বছরের পর বছর লক্ষ লক্ষ, এমনকি শোনা যায় কোটি টাকাও পড়ে থাকে মার্কেটে 1 বছর আগে, এবং সেটা কালেকশন করতে গিয়ে জুতার তলা ক্ষয় হয়ে যায়। এটা শুধু একটা না, এটা পুরো বাংলাদেশেরই কিন্তু বিজ্ঞাপন চিত্রের একটা খুবই ক্ষতিকর অবস্থা। কারণটা কি? এই জায়গাটা নিয়ে আপনার কি বলার আছে? এটা কি প্রাতিষ্ঠানিক লেভেলে বলছেন নাকি আপনার ব্যক্তি লেভেলে বলছেন? না, প্রাতিষ্ঠানিক লেভেলেই বলছি। প্রাতিষ্ঠানিক লেভেলে একটা সাইকেল পিরিয়ড থাকে। যদি ধরেন যে একটা টিভি চ্যানেলের সাথে একটা মিডিয়া হাউসের যদি আপনার বিজনেস থাকে, মানে রেগুলার বেসিসে আপনার যদি বিজনেসটা থাকে, এটা আসলে মানে এটা একটা রুটিন জব বলবো এই কারণে যে আপনার এই মাসে একটা ক্যাম্পেইন যাচ্ছে, পরের মাসে বিল হচ্ছে, তারপরের মাসে পেমেন্ট হচ্ছে, ক্লায়েন্টের কাছ থেকে টাকা পাওয়ারও একটা ব্যাপার থাকছে। মানে এটা কিন্তু একটা মানে বাই রোটেশন এটা চলতেই থাকে। কিন্তু দাদা, আমি যদি এখানে একটু আপনাকে ইম্প্রোভাইজ করি, আপনি যদি গ্লোবাল মিডিয়াগুলোর দিকে তাকান, ফেসবুকের দিকে তাকান, ইউটিউবের দিকে তাকান, আপনি বাংলাদেশের কোনো বিজ্ঞাপন দিতে গেলে আপনাকে সেখানে ডলারে পেমেন্ট আগে করতে হয়, এবং আপনি সেই পেমেন্টটা করে তারপরে আপনি বলেন যেভাবে আমাকে বিজ্ঞাপনটা এই দাও। জায়গাটাতে আমি আপনাকে একটু করি, সেটা হচ্ছে যে এইটা আবারও আপনাকে আমি বলছি যে এটা কি ব্যক্তি লেভেলে না প্রাতিষ্ঠানিক লেভেলে। কেন বলছি আপনাকে কথাটা, আমরা কিন্তু আমরা যে ক্যাম্পেইন করি, আমরা কিন্তু ফেসবুক বা ইউটিউবে যে ক্যাম্পেইনগুলো করি, আমরা কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করে কিন্তু ক্যাম্পেইন করি না। আচ্ছা। আমরা কি করি, আমরা হচ্ছে ক্যাম্পেইনটা হওয়ার পরে আমাদের ভলিউমের উপরে ফেসবুক এবং ইউটিউব আমাদেরকে একটা ক্রেডিট ফ্যাসিলিটি দেওয়া আছে। ওকে। আমরা এই ক্রেডিটটা পুরোপুরি ইউজ করছি। যেমন আজকে এই মাসের যে সময়টা চলতেছে, এই মাসের শুরুতে এখন আমাদের কাছে গত মাসের সবগুলো বিল আসতেছে। আমরা আগামী 30 দিন পর্যন্ত টাইম পাবো যে এই পেমেন্টটা করার জন্য। এবং এইটা আমরা কিভাবে করি, এটা যেহেতু আমরা প্রপারলি বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে উইথ ভ্যাট ট্যাক্স এবং থ্রু বাংলাদেশের আবার কোনো শিডিউল ব্যাংকের মাধ্যমে যেহেতু আমরা রেমিটটা করি, আমরা কিন্তু এই ফ্যাসিলিটিটা পেয়ে আসি। তার মানে ফেসবুক, ইউটিউব আপনাদেরকে এক মাসের ডিউরেশনের ফ্যাসিলিটি আমাদেরকে দিচ্ছেন। এটা কিন্তু আমি 1 মাস বলবো না, এটা প্রায় 2 মাস বলবো। আমরা গত মাসের 1 তারিখেও যে ক্যাম্পেইনটা করেছি, সেই বিলটা আসবে এই মাসের 1, 2, 5 তারিখের মধ্যে। এইটা আমরা পেমেন্ট করব এই মাসের শেষে 30 তারিখে, বা অর্থাৎ আমরা অলমোস্ট 60 ডেজের একটা ক্রেডিট পিরিয়ড কিন্তু পাচ্ছি। এরপরেও যেটা হচ্ছে, অনেক সময় আমাদের হয়তো পারমিশন পেতে একটু টাইম লাগছে বা করছে, দেন এটাও কিন্তু এক্সটেন্ডেবল। কিন্তু আপনি যাদের কথা বলছেন, যারা ব্যক্তিগত উদ্যোগে এই স্পেন্ডগুলো করে, যারা ক্রেডিট কার্ড ইউজ করে, মানে প্রথম কথা হচ্ছে এটা বৈধ না, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা করতে গেলে তো আপনাকে অ্যাডভান্স করিয়ে করতে হবে। ফেসবুকের কথা যেহেতু চলে আসলো, আমরা রিসেন্ট সময় দেখেছি বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও নিউজ হয়েছে যে বাংলাদেশ থেকে বিজ্ঞাপনের রেশিও কমিয়ে দিচ্ছে ফেসবুক, বিকজ তারা পেমেন্টটা ঠিকমতো পাচ্ছে না। এটা কতটুকু সত্য? এটা যেহেতু আপনার একটা মানে ইকোনমিক একটা ক্রাইসিস যেহেতু আসছে, সেইটার কারণেই আসলে এটা হচ্ছে। এটা ডেফিনেটলি সত্য, বাট ইকোনমিক ক্রাইসিসটার কারণেই এটা হচ্ছে যে আমাদের যেহেতু আপনার ডলারের যে মানে অপ্রতুলতা যেটা, সেটার কারণেই আসলে এটা হচ্ছে। এটা তো আমাদের কন্টেন্ট মার্কেটও একটা বড় ধরনের প্রভাব পড়বে। ডেফিনেটলি পড়বে, এবং এটা পড়ছে। এটা কিন্তু এখন যে অলরেডি পড়ছে না তা কিন্তু না। আগে ধরেন একটা মানে একটা কোশ্চান কিন্তু অনেক সময় ছিল যে আসলে কত ভিউ হলে কত আর্ন হয়। এই কোশ্চানের অ্যান্সার কিন্তু আসলে কেউই দিতে পারে না প্রপারলি। এটা ডিপেন্ডস করে হচ্ছে যে এখানে আপনার কি পরিমাণ বিজ্ঞাপন সার্ভ হচ্ছে, সেইখান থেকে রেভিনিউটা কতটুকু আসছে, দেশের থেকে কতটুকু হচ্ছে, দেশের বাইরে থেকে কতটুকু হচ্ছে। দেশের বাইরের একটা
অ্যাডভার্টাইজমেন্ট সার্ভ হলে সেখানে যে আর্নিং দেশের বাইরে যদি হয় সেটার আর্নিংটা কিন্তু কম্পারেটিভলি একটু বেশি হয় আর কি। True. তো সো এই জায়গাগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো সো আমাদেরকে ওই মানে গ্লোবাল ওই জায়গাটাতেও আসলে টার্গেট করতে হবে আর কি। রাইট। কোন জায়গাতে কম্পারেটিভলি একটু ফ্লেক্সিবল বা সহজ ইউটিউব এবং ফেসবুকের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি, বিজ্ঞাপন করা, বিজ্ঞাপন দেয়া? ইউটিউবের সাথে কম্পারেটিভলি একটু সহজ। মানে ফেসিলিটির দিক থেকে? ফেসবুক অনেক বেশি স্ট্রিক্ট আর কি। ওকে, স্ট্রিক্ট বলতে কি আপনি খুব নিয়মকানুন বা কমপ্লেক্সিটি হ্যাঁ, বলছেন? কমপ্লেক্সের মানে ওকে ওকে। এবং ক্লায়েন্টরাও স্যাটিসফাইড থাকে কিনা, মানে ফেসবুকের যে বিজ্ঞাপনের যে দেখানোর যে সিস্টেম বা ইউটিউবের যে দেখানোর সিস্টেম, সেখানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জায়গাতে কাকে আপনি এগিয়ে রাখবেন? ওইটাতে আবার ফেসবুকে রাখবো। কেন? কেননা ফেসবুকের আপনার যেহেতু ছোট ছোট কন্টেন্ট বা ছোট ছোট ক্লিপগুলো আসলে অনেক বেশি আপনার ভিউ হয় এবং অনেক মানে তাড়াতাড়ি ভিউ হয়, তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে ক্লায়েন্ট ওইটাকে বেশি প্রেফার করে আর কি। আমরা আরেকটা ডিসকাশনের বোধহয় একটু আসতে পারি কনসিস্টেন্সির জায়গাটা থেকে, সেটা হলো যে এই ডিজিটাল মিডিয়ারই নতুন একটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি। নতুন বলবো না আমি, কিন্তু নতুনভাবে খুব জনপ্রিয় হয়েছে। টিকটকের হাত ধরে বলা যেতে পারে ফেসবুকের রিলস এবং ইউটিউবের শর্টস। ঘন্টার পর ঘন্টা সময় আমরা ওখানে ব্যয় করার পরে আমরা যখন ফোনটা রেখে দিই, আমরা জানি না আমরা কোথায় ছিলাম, কি দেখেছি, এবং সেখানেও বিজ্ঞাপন আসছে। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি ব্র্যান্ড এস্টাবলিশমেন্টের জায়গাতে আসেন, তাহলে এই কন্টেন্টগুলোর ক্ষেত্রে আপনি বিজ্ঞাপন দিয়ে কিভাবে ক্লায়েন্টের মাথায় থাকবেন? কারণ কন্টেন্টই তো মাথায় থাকে না, সেখানে বিজ্ঞাপন থাকার তো প্রশ্নই ওঠে না। মানে আপনি যেটা বলছেন এটা আসলে একটা সমস্যা, এটা নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো সলিউশন সমাধান পাওয়া আছে যায়নি বলে আমার কাছে মনে হয় না আর কি। ওকে, সো আপনাদের জায়গা থেকে এখন পর্যন্ত আপনারা টিকটক বা শর্টসগুলোতে বিজ্ঞাপন দেন? আমরা মিডিয়াম সবগুলোই ইউজ করি, বাট Okay. কম বেশি হয়তো বা ওই যে একই ফর্মুলা, যেটা হচ্ছে যে আসলে কোন প্রোডাক্টের জন্য কোন প্ল্যাটফর্মটা বেটার, ওই জায়গাগুলোতেই আসলে চিন্তা করে কাজটা করা হয় আর কি। দাদা, একটা রেশিও যদি জানতে চাই আপনার কাছ থেকে, যে আমরা তো জানি যে বছর শেষে একটা বাজেট হয় এবং বা বছরের শুরুতে একটা বাজেট হয়, সেখানে ডিজিটাল মিডিয়ার জন্য একটা পার্সেন্টেজ থাকে, মেইন স্ট্রিম মিডিয়া বলতে আমরা যেটা বুঝি তাদের জন্য একটা পার্সেন্টেজ থাকে। তো এই রেশিওগুলোকে আপনি বলতে পারবেন যে লাস্ট 5 ইয়ার্সে বা 10 ইয়ার্সে কতটুকু ভাগ হয়ে গেছে, যে ডিজিটাল মিডিয়ার জন্য কত পার্সেন্ট এখন বিজ্ঞাপন পাচ্ছেন আপনারা? ডিজিটাল ইনক্রিজ হচ্ছে, বাট স্টিল যদি বলেন আপনার ম্যাক্সিমাম পোর্শনটা এত খারাপের মধ্যেও যদি বলি, টেলিভিশনই আসলে কিন্তু বেশি বেশি করছে। এখনো বেশি? এখনো বেশি, ওকে। এখনো বেশি। কেননা আপনার ধরেন একটা ক্লায়েন্ট টোটাল তার বাজেটের যে টাকাটা স্পেন্ড করছে, তার অলমোস্ট 40-50% এখনও সে টেলিভিশনেই করছে, Okay. হয়তো 20-25% হয়তো ডিজিটালে করছে। আমি যদি ডিজিটালি নিউজ পেপারের জায়গাগুলোতে একটু আসি, লাইক যারা লেখালেখি করছেন, এই রিড মিডিয়া যেটাকে আমরা বলি, পরে যেটা, এটার ফিউচার আপনি কতটুকু দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনের জায়গা থেকে? এটারও তো আপনার মাধ্যমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট ডেফিনেটলি মানে মানুষ কিন্তু আসলে মানে জানতে চায় বা পড়তে চায়, সেই জায়গাটা কিন্তু থেকে যাচ্ছে। মানে কাগজ থেকে এটা আসলে আপনার ডিভাইসে চলে আসতেছে আর কি। কতটুকু এনজয় করছেন সব কিছু মিলিয়ে? অনেকেই বলে রিটায়ারমেন্টে যাওয়ার বয়স, কিন্তু আমার মনে হয় না স্কয়ার আপনাকে ছাড়বে। তো সেদিক থেকে আপনি কতটুকু এনজয় করছেন আসলে? আমি ডেফিনেটলি আমার কাজটাকে এনজয় করি, এবং আমি একটা কথা সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমাকে অনেকেই জিজ্ঞাসা, আপনি শুরুর দিকেই বোধহয় বা মাঝামাঝি সময় আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আসলে মানে কি করতে পারলেন আর কি করতে পারলেন না আর কি। তো সো আমার কেন জানি মনে হয় যে আসলে আমি মানে যা যা চিন্তা করি এবং যা করতে পেরেছি, সেটা হচ্ছে 35%, আর 65% আমি করতে চেয়েছি, করতে পারিনি। ওয়াও। তো সো সেই আপনার জায়গাটা সামনে বসে তো আমার নিজেকে নাই মনে হচ্ছে। না, সেই জায়গাটাতে নাই না। এত কিছু করার পরেও যদি আপনি বলেন 35%, বেসিক্যালি মানে ওই যে বললাম তো যে প্রতি মুহূর্তে হয়তো ভাবি যে আরো এইভাবে এই জিনিসগুলো করা যেতে পারে, বাট যখন সেগুলো করতে না পারি, এবং আমার কাছে কেন জানি মনে হয় যে ওই পাল্লাটাই বোধহয় অনেক ভারী আর কি। এটাই আসলে সামনের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যায়, এবং এই পাল্লাটা সবসময় ভারীই থাকা উচিত। দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য আর.জে. কিবরিয়া শো, অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আর.জে. কিবরিয়া শোতে যারা এতক্ষণ চোখ রেখেছেন, আমরা বিশ্বাস করি বিশেষ করে গণমাধ্যম কর্মী যারা আছেন, মার্কেটিং এবং সেলসে যারা কাজ করেন, তাদের জন্য তো এটা আজকের শোটা খুবই উপভোগ্য ছিল বলে আমি মনে করছি। এবং এছাড়াও যারা দেখলেন, তারা কিছুটা হলো ধারণা পেলেন যে বাংলাদেশের গণমাধ্যম কিভাবে চলে এবং সেখানে বিজ্ঞাপনের গুরুত্ব কতটুকু, সামনে কি হতে যাচ্ছে। তো আজকের মতো এখানে শেষ করছি। অনেক ভালো থাকবেন। আগামী শনিবার আবারও দেখা হবে, সেই আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।